হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। বইয়ের গল্পর চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছে। আজকে আমি পড়ে শোনাচ্ছি প্রখ্যাত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ স্যারের রচিত ভূত সমগ্রহ থেকে প্রথম গল্প নি এর তৃতীয় পর্ব। আর পাঠ করছি মৌসুমী হাসান। কালিদের মন এখন একটু বিষণ্ণ, কারণ কিছুক্ষণের মধ্যেই তাকে একগাদা কঠিন কথা শুনতে হবে। স্যাররা যখন ঝালমুড়ি খান তখন কালীপদকে অনেক কথা শুনতে হয়, যেমন লবণ দিয়ে তো বিষ বানিয়ে ফেলেছ, এতদিনেও মুড়ি বানানো শিখলে না, বালি কিচকিচ করছে, ব্যাপারটা কি? এর মধ্যে খুব কম হলেও এক পোয়া বালি আছে। নেতা চেতা মুড়ি কোথা থেকে কিনলে? মুড়িও চেনো না? এইসব কথার কোনো জবাব কালীপদ দেয় না। মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে থাকে, মনে মনে দীর্ঘ নিঃশ্বাস ফেলে। শুধু দুজন লোক কখনো তাকে কিছু বলেন না, একজন মুবিনুর রহমান, অন্যজন জালালউদ্দিন স্যার। মুড়ির বাটি জালাল স্যারের সামনে রাখা মাত্র তিনি বলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক তোমার ভালো করুন কালীপদ। আজও তাই বললেন। কালীপদ বলল, স্যারের শরীর ভালো? হ্যাঁ, শরীর ভালো, মনটা ভালো নেই। শোনো কালীপদ, তোমার জন্য একটা চিঠি আছে। কালীপদ অবাক হয়ে বলল, চিঠি? চিঠি। গতকাল মবিনের কাছে গিয়েছিলাম, সে তোমাকে চিঠি দিয়েছে। চিঠি পড়তে পারো? জি স্যার, পারি। ওনার শরীর কেমন? বেশি ভালো না। মুখ বন্ধ খাম নিয়ে কালীপদ আড়ালে সরে গেল। চিঠি পড়তে পারে কি না এটা জিজ্ঞাসা করে সে মনে কষ্ট পেয়েছে। স্কুলের চাকরি করে আর সে একটা চিঠি পড়তে পারবে না? ক্লাস 5 পর্যন্ত পড়েছে। বাবা মারা যাওয়ার পর আর পড়াশোনা হলো না। জালাল স্যার পুরনো লোক, উনি কেমন করে এই ভুল করেন? কালীপদ টিউবওয়েলের পাশে বসে পরপর 4বার চিঠিটা পড়ল। কালীপদ, আমি খুব লজ্জিত যে যথাসময়ে তোমাকে বাড়ি ভাড়া বাবদ 100 টাকা দিতে পারিনি। আমার মনে ছিল, তবু দেওয়া হয়নি। শরীর বিশেষ ভালো না বলে স্কুলে যাচ্ছি না, তোমার সঙ্গে দেখাও হচ্ছে না। তোমার অসুবিধা সৃষ্টি করে আমি ক্ষমা পাচ্ছি। এখন টাকাটা পাঠালাম। ইতি মবিনুর রহমান। কালীপদের চোখে পানি এসে গেল। মবিন স্যারের মতো একজন জ্ঞানী লোক বলছেন ক্ষমা প্রার্থী? সে কে? সে কেউ না, সে একজন অধম দপ্তরি। কালীপদ ঠিক করে ফেলল, আজ সন্ধ্যায় স্যারকে দেখতে যাবে। খালি হাতে যাবে না, কিছু একটা নিয়ে যাবে, পাকা পেঁপে বা কলা। শরীর বেশি খারাপ দেখলে রাতে থেকে যাবে। যদিও ওই বাড়িতে থাকতে তার ভয় লাগে, সাপের ভয়। যত ভয়ই লাগুক সে যাবে। হেড স্যারের গায়েকে ঘাস এনে দিয়েই রওনা হবে। সন্ধ্যার পর কালীপদে যাওয়া হলো না, কারণ হেড স্যার হঠাৎ সদরে যাবেন বলে ঠিক করেছেন। তার সুটকেস স্টেশন পর্যন্ত দিয়ে আসতে হবে। স্টেশন এখান থেকে 5 মাইলের মতো দূরে। কালীপদ বিনা বাক্য ব্যয়ে স্টেশনের দিকে রওনা হলো। সদরে যাচ্ছি কেন জানিস নাকি কালীপদ? যে না, ডিইও সাহেব খবর পাঠিয়েছেন। মবিন সাহেবের গম চুরির ব্যাপারে কথা বলতে চান। ঘটনা শুনে উনি খুবই ক্ষিপ্ত। আমাকে বললেন, শুধু চাকরি থেকে ডিসমিস করলে এত বড় অপরাধের শাস্তি হয় না, অপরাধীকে জেলে ঢুকাতে হবে। আমি অবশ্য বলেছি মানি লোক একটা ভুল করেছে, বাদ দেন। ডিইও সাহেব শুনতেই চান না। কালীপদ কিছু বলল না। গম চুরির কথা সে শুনেছে। 100 বস্তা গম স্কুলে দেওয়া হয়েছিল। মবিন স্যার 10 টাকা করে এনেছেন, কিন্তু 100 বস্তা না, এনেছেন 10 বস্তা। এ নিয়ে মামলা মোকদ্দমা হচ্ছে। স্বয়ং ভগবান যদি স্বর্গ থেকে নেমে এসে কালীপদকে বলেন মবিনুর রহমান গম চুরি করেছেন, কালীপদ বিশ্বাস করবে না। তবে তার বিশ্বাস অবিশ্বাসে কি আসে যায়? সে হলো মূর্খ দপ্তরি। স্কুলে ঘন্টা দেয়া ছাড়া সে কিছুই জানে না। কালীপদ, যে স্যার। মানুষের চেহারা দেখে বোঝা মুশকিল তার ভেতরটা কেমন। মুবিনকে দেখে কে বলবে ভেতরে ভেতরে সে এত বড় শয়তান? কালীপদ চুপ করে রইল। কথা বলার কোনো অর্থ হয় না। ধর্মের কল বাতাসে নড়ে, এটাই নিয়ম। নিয়তি কঠিন জিনিস, নিয়তির হাত এড়ানো মুশকিল। লক্ষিন্দরের নিয়তি ছিল সাপের হাতে মরা। মরল কি না কে বলবে? লোহার ঘর বানিয়ে লাভ হয়েছে?
ট্রেন এলো রাত 10টায়, 8টায় আসার কথা, 2 ঘন্টা লেট। এই 2 ঘন্টা কালীপদ স্টেশনে বসেই রইল। হেড স্যারকে রেখে চলে আসা যায় না, মালপত্র তুলে দিতে হবে। বাড়ি ফিরতে ফিরতে 11টা বেজে গেল। এত রাতে মবিন স্যারের কাছে যাওয়া ঠিক না। স্যার হয়তো ঘুমিয়ে পড়েছেন। অসুস্থ মানুষ সকাল সকাল ঘুমোতে যাবার কথা। তবু কালীপদ ভাবল, একবার যখন ঠিক করেছে যাবে, যাওয়াই উচিত। স্যার ঘুমিয়ে থাকলে চলে আসবে, অসুবিধা তো কিছু নেই। মবিনুর রহমান ঘুমাননি, তিনি তার দূরবীন ফিট করছেন। দূরবীন তাক করা হয়েছে অনুরাধা নক্ষত্রের দিকে। প্রাচীন ভারতে অনুরাধা একটি বিশেষ নক্ষত্র। তখন নিয়ম ছিল, বিয়ের পর স্ত্রীকে সন্ধ্যাবেলা অনুরাধা নক্ষত্র দেখিয়ে বলতে হবে, অনুরাধার মতো দৃঢ়চিত্ত ও প্রূত চরিত্রের হও। তারপরে শুধু স্ত্রীকে ঘরে নেওয়া যাবে, আগে নয়। কালীপদ বলল, স্যার কি করেন? মবিন সাহেব দূরবীন থেকে চোখ না সরিয়ে বললেন, অনুরাধা নক্ষত্র দেখি, খুব উজ্জ্বল নক্ষত্র, আলো স্থির হয়ে থাকে। তিনি এমনভাবে কথা বলছেন যেন কালীপদের জন্য অপেক্ষা করছিলেন। রাত দুপে তার উপস্থিত হওয়া মোটেই অবাক হননি। কালীপদ, জি স্যার। দেখবে নাকি? কি দেখব স্যার? অনুরাধা নক্ষত্র। দেখো, এইখানে চোখ লাগাও, বা চোখ বন্ধ করো। কালীপদ দীর্ঘ সময় তাকিয়ে থেকেও কিছু। অনুরাধা নক্ষত্র, দেখো এখানে চোখ লাগাও, বা চোখ বন্ধ করো। কালীপদ দীর্ঘ সময় তাকিয়ে থেকেও কিছুই দেখতে পেল না। মবিন সাহেব যখন বললেন, দেখা যাচ্ছে, কালীপদ শুধুমাত্র তাকে খুশি করার জন্য বলল, জি স্যার, বড়ই সৌন্দর্য। হ্যাঁ, সুন্দর তো বটেই। বিশ্ব ভ্রমরাটে পুরোটাই সুন্দর। প্রকৃতি অসুন্দর কিছু তার জগতে স্থান দেননি। কালীপদ প্রসঙ্গ পাল্টানোর জন্য বলল, আপনার খাওয়া দাওয়া হয়েছে স্যার? না, রান্না করিনি এখনো। আমি স্যার একটা কাজ করি। আপনি স্যার কাজ করেন, আমি রান্না করে ফেলি। আচ্ছা, ঘরে তেল মশলা আছে তো স্যার? সব আছে, গতকাল বাজার করেছি। আপনার শরীর শুনেছিলাম খারাপ। না, শরীর ঠিক আছে। মাঝে মাঝে ভয়ঙ্কর সব স্বপ্ন দেখি, তখন সব উল্টাপাল্টা হয়ে যায়। কি দেখেন? দেখি কয়েকটা বুড়ো মানুষ, এদের শরীর দেখা যায় না, শুধু মুখ দেখা যায়। এরা এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। দেখতে কেমন স্যার? লম্বা মুখ, সামান্য দাঁড়িয়ে আছে। বলতে বলতে মবিনুর রহমান অন্যমনস্ক হয়ে গেলেন। ক্লান্ত গলায় বললেন, কালীপদ, জি স্যার। রূপাকে আজ পড়াতে যাওয়ার কথা ছিল, যেতে পারিনি। শরীরটা ভালো লাগছে না, কয়েকদিন যাব না। আমি একটা চিঠি লিখে রেখেছি, তুমি মেয়েটাকে দিয়ে এসো। কাল ভোরবেলা দিলেই হবে। জি স্যার। চিঠি খুব সাদা মাতা। রূপা, আমি কয়েকদিন আসতে পারবো না, তুমি নিজে নিজে পড়ো। মন নানান কারণে অস্থির হয়ে আছে, একটু স্থির হলেই আসবো। চিঠি সাদামাটা হলেও কিন্তু সাদামাটা নয়। চিঠির উল্টো পিঠে তিনি অসংখ্যবার লিখেছেন, রূপা রূপা। এর পিছনেও একটা লজিক আছে। বল পয়েন্টের কলমের কালি আটকে যাচ্ছিল। তিনি কলম ঠিক করার জন্য রূপা রূপা লিখছিলেন, অন্য কিছুও লিখতে পারতেন। লিখেননি কারণ চিঠি যেহেতু রূপাকেই লিখবেন, সেহেতু তার নামই মনে এসেছে। আবার এও সত্যি যে এই নামটাই তিনি অসংখ্যবার লিখতে চেয়েছেন। অজুহাত হিসেবে ভাবছেন, কলমে কালি আটকে যাচ্ছে বলে অসংখ্যবার রূপার নাম লিখতে হয়েছে। কোনটা সত্যি কে জানে, হয়তো সবটাই সত্যি। এই বিশেষ চিঠিটি রূপার হাতে আসার 8 ঘন্টা আগে মজার একটা ব্যাপার হলো। জেবা এসে বলল, ফুপু, কিছুক্ষণের মধ্যে তুমি এমন একটা জিনিস পাবে যে আনন্দে তোমার মরে যেতে ইচ্ছে করবে, চিৎকার করে কাঁদতে ইচ্ছে করবে। কি পাবো? কি পাবে তা জানি না, তবে কিছু একটা পাবে। রূপা বিরক্ত হয়ে বলল, কি যে অদ্ভুত কথা তুমি বলো। তারপর কিছুক্ষণ পর কালীপদ চিঠিটা দিল। রূপার আনন্দে মরে যেতে ইচ্ছে করলো, চিৎকার করে কাঁদতে ইচ্ছে করলো। ইচ্ছে করলো পৃথিবীর সব মানুষকে ডেকে বলে, দেখো দেখো, তোমরা দেখো, স্যার কতবার আমার নাম লিখেছেন। রূপার চোখে পানি এসে গেছে। যেবার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে, তার মুখ ভাবলেশহীন, তবে ঠোঁটের কোণে এক চিলতে হাসি। হেডমাস্টার হাফিজুল কবির সাহেব আজ একটু ব্যস্ত।
ব্যস্ততার নানাবিধ কারণের একটি হচ্ছে নেত্রকোনা থেকে সিও রেভিনিউ এসেছেন গম চুরির তদন্তে। ভদ্রলোকের বয়স অল্প, নিতান্তই চ্যাংড়া ধরনের। অল্প বয়স্ক অফিসাররা ঠান্ডা মাথায় কিছু ভাবে না, 10 জনের কথা শুনতে চায় না, হুট করে সিদ্ধান্ত নিয়ে ফেলে, গরম গরম কথা বলে, মানি লোকের মান রাখতে জানেন না। হাফিজুল কবির সাহেব যত্নে চূড়ান্ত করেছেন। সিও সাহেব স্কুলে পা দেওয়ার পরপরই তাকে দই মিষ্টি দেওয়া হয়েছে, চায়ের ব্যবস্থা হচ্ছে। কালীপদ স্কুলের বারান্দায় কেরোসিনের কুকারে চা বসিয়ে দিয়েছে। হাফিজুল কবির সাহেব 1 প্যাকেট ব্যানসন সিগারেট এনে সিও সাহেবের সামনে রেখেছেন। তিনি প্যাকেট খুলে একটা সিগারেট ধরিয়েছেন। এটা আসার কথা। যদি বলতেন সিগারেট কেন, তাহলে চিন্তার ব্যাপার হতো। সিও সাহেব বললেন, গম চুরির ব্যাপারে আপনারা নিজেরাও কেন তদন্ত করেছেন? হেডমাস্টার সাহেব বললেন, জি না স্যার, করেননি কেন? তদন্ত কমিটি করা হয়েছে, কিন্তু কমিটির বৈঠক বসেনি। বৈঠক বসলো না কেন? সেটা স্যার আমি বলতে পারবো না, আমি কমিটিতে নেই। মবিন সাহেবকে কি আপনি সরাসরি জিজ্ঞেস করেছেন? কি জিজ্ঞেস করব? আমি কিছু জিজ্ঞেস করিনি। গম চুরির বিষয়ে তার কি বলার আছে তা জানতে চেয়েছেন? জি না। জিজ্ঞেস করেননি কেন? মানি লোক, জিজ্ঞেস করতে লজ্জা লাগলো। ডাকুন, ওনাকে ডাকুন, আমি জিজ্ঞেস করি। উনি স্যার স্কুলে আসেননি, কয়েকদিন ধরেই আসছেন না। আই সি। লজ্জাতে বোধহয় আসতে পারছেন না। চুরি করবার সময় লজ্জা ছিল না, এখন লজ্জায় মরে যাচ্ছে, তাই না? শুনুন হেডমাস্টার সাহেব, অ্যাডমিনিস্ট্রেশন খুব সিরিয়াসলি ব্যাপারটা নিয়েছে। আপনি জানেন কি না আমি জানি না। জাতীয় দৈনিকে চিঠি ছাপা হয়েছে। বলেন কি স্যার? হেডমাস্টার সাহেব অবাক হবার ভঙ্গিতে বললেন। চিঠি ছাপার ব্যাপারটা তিনি খুবই ভালো মতো জানেন। চিঠি তারই লেখা। নেত্রকোনায় গিয়ে নিজের হাতে পোস্ট করেছেন। সব কটা দৈনিকে চিঠি দিয়েছিলেন, শুধু একটাতে ছাপা হয়েছে। হেডমাস্টার সাহেব বললেন, চিঠিতে কী লেখা স্যার? সিও সাহেব ব্রিফ কেস থেকে খবরের কাগজ বের করে এগিয়ে দিলেন। বিরস মুখে বললেন, কাগজটা আপনার কাছে রেখে দিন। হেডমাস্টার সাহেব অনেকবার পড়া চিঠি আবারও পড়লেন। সরিষায় ভূত। নেত্রকোনা নীলগঞ্জ হাই স্কুলে সম্প্রতি গম চুরির এক কলঙ্কজনক ঘটনা ঘটিয়াছে। উক্ত স্কুলের জৈনিক প্রবীণ শিক্ষক স্কুলের জন্য বরাদ্দকৃত 100 বস্তা গমের মধ্যে 90 বস্তা গায়েব করিয়া দেন। এই ঘটনা অত্র অঞ্চলে তুমুল আলোড়ন সৃষ্টি করিয়াছে। যাহাদের হাতে শিশু কিশোরদের নীতি শিক্ষার দায়িত্ব ন্যস্ত, তাহারা যদি চৌর্যবৃত্তিতে লিপ্ত হন, তাহা হইলে আমাদের ভবিষ্যৎ কী? জনগণের মনে আজ এই প্রশ্নই আলোড়িত হইয়াছে। জৈনিক অভিভাবক, নীলগঞ্জ হাই স্কুল। হেডমাস্টার সাহেব শুকনো মুখে বললেন, পত্রিকায় খবর কে দিল? সিও সাহেব বিরক্ত হয়ে বললেন, পত্রিকার খবর কে দিল এটা নিয়ে চিন্তা করে লাভ কি? আমরা অ্যাকশন কী নিয়েছি সেটার কথা হলো। ক্রিমিনাল কেস করা হয়েছে। জি না স্যার, শুধু জিটি এন্ট্রি হয়েছে। কেস করে দিন, মিস অ্যাপ্রোপ্রিয়েশন অফ পাবলিক ফান্ড। সেটা কি স্যার ঠিক হবে? অবশ্যই ঠিক হবে। এই সঙ্গে সাসপেনশন অর্ডার দিয়ে দিন। সাসপেনশন? হ্যাঁ। স্কুলে স্যারও ওরকম ব্যবস্থা নেই। ব্যবস্থা করুন। স্কুলে গভর্নিং বোর্ডের মিটিং দিন, মিটিংয়ে ডিসকাস করুন। আপনি বললে অবশ্যই করব। মনে রাখবেন, বর্তমান সরকার এ জাতীয় কেলেঙ্কারি সহ্য করবে না। দুর্নীতিমুক্ত সমাজ আমাদেরই তৈরি করতে হবে। পত্রপত্রিকায় চিঠি ছাপা হয়ে গিয়েছে, জনমত তৈরি হয়ে গেছে, আর অবহেলা করা যায় না। তা তো বটেই স্যার। গভর্নিং বোর্ডের মিটিং ডাকুন, আজই ডাকুন। জি আচ্ছা স্যার। গভর্নিং বোর্ডের মিটিংয়ে পত্রিকার ছাপা চিঠি পড়া হলো। হেডমাস্টার সাহেব, সিও রেভিনিউ সাহেব যা যা বলে গিয়েছেন সব আবার বললেন এবং দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, কি করি কিছুই বুঝতে পারছি না। প্রাইভেট স্কুল হলেও সরকারি চাপ অগ্রাহ্য করা সম্ভব না। আমরা গভর্নমেন্ট ডিএ নেই। ডিএ বন্ধ হয়ে গেলে স্কুল উঠিয়ে দিতে হবে। গভর্নিং বোর্ডের একজন মেম্বার হলেন রূপার বাবা আফজাল সাহেব। তিনি বললেন, পুরো ব্যাপারটা অবিশ্বাস্য। মবিনুর রহমান এই কাজ করতে পারেন না। কোথাও ভুল হয়েছে, অবশ্যই ভুল হয়েছে। হেডমাস্টার সাহেব বললেন, ভুল হবার কোনো ব্যাপার না। মবিন সাহেব সিগনেচার করে গম নিয়েছেন। আত্মভোলা মানুষ, তাকে প্যাচে ফেলে আটকানো হয়েছে। এটা নিয়ে কেন বাড়াবাড়ি করা ঠিক হবে না। গমের দায়িত্ব তাহলে কে নেবে?
ঘণ্টাখানেক আলাপ আলোচনা করেও কোনো সিদ্ধান্তে আসা গেল না। আফজাল সাহেব মন খারাপ করে ঘরে ফিরলেন। মবিনুর রহমানকে তিনি অত্যন্ত পছন্দ করেন। তিনি বুঝতে পারছেন মবিনুর রহমান কোনো একটা চক্রান্তে জড়িয়ে পড়েছেন। তার ক্ষীণ সন্দেহ হচ্ছে এই চক্রান্তে হেডমাস্টার সাহেবের সবার ভূমিকা আছে, কিন্তু কী ভূমিকা তা ধরতে পারছে না। মবিনুর রহমানের সঙ্গে হেডমাস্টার সাহেবের কোনো শত্রুতা থাকার কথা নয়। একদল মানুষ আছে যাদের কখনো কোনো শত্রু তৈরি হয় না। মবিনুর রহমান সেই দলের মানুষ, কিন্তু এখানে তিনি কি করে ঝামেলায় জড়িয়ে গেলেন? এই ঝামেলা থেকে মুক্তির উপায়ই বা কী? আফজাল সাহেবের মন খারাপ ভাব বাসায় এসে কেটে গেল। কী কারণ মন খারাপ তাও পর্যন্ত মনে রইল না। তার মেজ ছেলে জহির এসেছে চিটাগাং থেকে, সঙ্গে তার বন্ধু তানভীর। রাজপুত্রের মতো ছেলে, মুগ্ধ হয়ে তাকিয়ে দেখতে হয়। ছেলের সঙ্গে খানিকক্ষণ কথা বলে তার মনে হলো যেভাবেই হোক এই ছেলের সঙ্গে রূপার বিয়ে দিতে হবে। একে কিছুতেই হাতছাড়া করা যাবে না। তিনি ঘাটে লোক পাঠালেন ভালো মাছের জন্য। যাকে পাঠালেন তার ওপর ঠিক ভরসা করতে পারলেন না। নিজেই খানিকক্ষণ পর রওনা হলেন। তানভীর বলল, চাচা আপনি যাচ্ছেন কোথায়? মাছের জন্য যাচ্ছি, মাঝে মাঝে ঘাটে খুব ভালো মাছ পাওয়া যায়। চাচা আমি কি সঙ্গে যেতে পারি? যেতে চাও? অবশ্যই যেতে চাই, রাস্তায় কিন্তু খুব কাদা। তানভীর হাসতে হাসতে বলল, আমি খালি পায়ে যাব। ঘাট থেকে সবচেয়ে বড় চিতল মাছটি কেনা হলো। আফজাল সাহেব মাছের দাম দিতে পারলেন না, তানভীর দাম দিল। মজার ব্যাপার হচ্ছে রাতে খাবার সময় তানভীর বলল, আমি তো চিতল মাছ খাই না। আফজাল সাহেব হতভম্ব হয়ে বললেন, সে কি, চিতল মাছ খাও না তাহলে কিনলে কেন? ঘাটে তো আরও মাছ ছিল। তানভীর হাসতে হাসতে বলল, আমার পরিকল্পনা ছিল সবচেয়ে বড় মাছটি কিনবো, তাই কিনেছি বলেই যে খেতে হবে সেরকম তো কোনো আইন নেই। তানভীর হচ্ছে সেই ধরনের মানুষ যারা আশেপাশের সবাইকে মন্ত্রমুগ্ধ করে রাখতে পছন্দ করে এবং অত সহজেই তা পারে। রাত 10টায় সে ঘোষণা করলো ম্যাজিক দেখানো হবে। বাচ্চারা যারা এখনো ঘুমাওনি চলে এসো। বাচ্চা বলতে জেবা এবং রুবাবা। রুবাবা ঘুমিয়ে পড়েছে, জেবা জেগে আছে। তবে সে কঠিন মুখে বলল, ম্যাজিক আমার ভালো লাগে না, আমি দেখব না। রূপাও বলল তার প্রচণ্ড মাথা ধরেছে, সে দেখবে না। মিনু বলল, পাগলামি করো না তো রূপা, এসো। এমন চমৎকার একটা ছেলে আর তুমি মুখ শুকনো করে আছো, কি কাণ্ড। শাড়ি বদলে একটা ভালো শাড়ি পরো। রূপা বলল, বেনারসি পরবো? বেনারসি তো পরবেই কয়েকটা দিন পর। আবারও তো সুন্দর একটা শাড়ি পরো, নীল সিল্কের শাড়িটা পরো। নিজেকে সুন্দর করে সাজিয়ে দেখাতে যাব? সাজা তো অপরাধ না, আমার ইচ্ছে করছে না। তাছাড়া ভাবি বিশ্বাস করো আমার প্রচণ্ড মাথা ধরেছে। এসো তো তুমি, আমাদের তরুণ ম্যাজিশিয়ান সাহেব তোমার মাথা ধরা সারিয়ে দেবেন। আর যদি সারাতে না পারেন তাহলে আমার কাছে অ্যাসপিরিন আছে। গ্রহরা যেমন নক্ষত্রকে ঘিরে রাখে, তানবীরকে তেমনি সবাই ঘিরে আছে। আসরের মধ্যমণি হয়ে বসে আছে নক্ষত্রের মতোই। তার সামনে একটা খবরের কাগজ, এই কাগজ দিয়ে ম্যাজিক দেখানো হবে। আপাতত গল্প গুজব হচ্ছে। কতক তানবীর একা, বাকি সবাই মুগ্ধ শ্রোতা। রূপা শাড়ি বদলেছে, চুল বেঁধেছে। মিনু খুব হালকা করে রূপার চোখে কাজল দিয়েছে। তার প্রয়োজন ছিল না, রূপা এমনিতেই ইন্দ্রাণীর মতো দেখায়। তানভীরের গল্প বলার কৌশল চমৎকার। বিষয় থেকে বিষয়ান্তরে যাচ্ছে এত সহজে যে মাঝে মাঝে মনে হয় সব গল্প বোধহয় সাজানো। নম্বর দেওয়া আছে কোন গল্পের পর কোনটি বলা হবে। সে রূপার দিকে তাকিয়ে দীর্ঘদিনের চেনা মানুষের মতো বলল, রূপা তুমি কি মোনালিসার ছবি দেখেছ? রূপা হকচকিয়ে বলল, নিতান্ত অপরিচিত একজন মানুষ পরিচিতদের ভঙ্গিতে কথা বলে হকচকিয়ে যাওয়া ছাড়া উপায় নেই। দেখেছ মোনালিসার বিখ্যাত ছবি? জি। অরিজিনাল নিশ্চয়ই দেখোনি, রিপ্রোডাকশন দেখেছ। দেখারই কথা, পৃথিবীতে অন্য কোনো ছবি এত খ্যাতি পায়নি। এত লক্ষ কোটি বার অন্য কোনো ছবির রিপ্রোডাকশনও হয়নি। বলা যেতে পারে মোনালিসা হচ্ছে এত লক্ষ কোটি বার অন্য কোনো ছবির রিপ্রোডাকশনও হয়নি। বলা যেতে পারে মোনালিসা হচ্ছে এই পৃথিবীর সবচেয়ে খ্যাতনামা মহিলা। অফকোর্স ছবির মহিলা। এখন বলো দেখি এই মহিলার বিশেষত্ব কি? চোখ। উহু, চোখ না, যদিও সবাই চোখ চোখ বলে মাতামাতি করে, তবু আমার মনে হয় অন্য কিছু।
কি তাকে জানো? না, মোনালিসার ভুরু নেই। এই জগৎ বিখ্যাত মহিলা জগৎ বিখ্যাত চোখের ভুরু নেই। কি ব্যাপারটা অদ্ভুত না? রূপা কিছু না বললো, মনে মনে স্বীকার করলো ব্যাপারটা অদ্ভুত। তানভীর হাসতে হাসতে বলল, আমার কথা বোধহয় ঠিক বিশ্বাস হচ্ছে না। আচ্ছা, আমি হাতে নাতে প্রমাণ করে দিচ্ছি। আমার মানিব্যাগে মোনালিসার পাসপোর্ট সাইজের একটা ছবি আছে। তানভীর মানিব্যাগ থেকে ছবি বের করলো। ছবি সবার সামনে হাতে হাতে ফিরছে। সবাই চোখ কপালে তুলে বলছে, তাই তো, তাই তো। রূপার একটু মন খারাপ লাগছে, কারণ তার কাছে পরিষ্কার হয়ে গেছে এই মানুষটির প্রতিটি গল্প সাজানো সাজানো বলে মানিব্যাগে মোনালিসার ছবি রেখে দেয়। আচ্ছা, এখন শুরু হবে ম্যাজিকের খেলা। এখানে একটা খবরের কাগজ আছে। সবার সামনে কাগজ কেটে আমি দুখণ্ড করব, তারপর জোড়া দেব। জহির বলল, আমি কাটতে পারি নাকি ম্যাজিশিয়ানই কাটতে হবে? যে কেউ কাটতে পারবে। মিনু বলল, রূপা কাটুক। রূপা রূপা কাগজ কাটলো। কাটা কাগজ রুমাল দিয়ে ঢাকা হলো। রূপা ভেবেছিল রুমাল উঠাবার পর দেখা যাবে কাগজ জোড়া লেগেছে। রুমাল উঠাবার পর দেখা গেল কাগজের টুকরোগুলো নেই। সেখানে সুন্দর একটা কাগজের ফুল। সোবাহান সাহেবের মতো মানুষও চেঁচিয়ে বলল, অপূর্ব, অপূর্ব, অপূর্ব। আসর ভাঙল রাত 12টায়। রূপা ঘুমাতে গিয়ে দেখলো যে বা এখনো জেগে। মশারি ফেলে মশারির ভেতর চুপচাপ বসে আছে। রূপা অবাক হয়ে বলল, এখনো জেগে? কেন, ঘুম আসছে না? না। রূপা হালকা গলায় বলল, আমরা সুন্দর ম্যাজিক দেখলাম। তুমি আমাদের সঙ্গে থাকলে তোমারও ভালো লাগতো। এসো এখন ঘুমানো যাক। ঘুমানোর আগে কি তুমি পানি খাবে, বাথরুমে যাবে? না। বাতি নিভিয়ে রূপা মশারির ভেতর ঢুকতে যাবে, তখনই জেবা বলল, ফুপু, ওই লোকটা তোমাকে পছন্দ করেছে, খুব বেশি পছন্দ করেছে। এখন সবাই মিলে ওই লোকটার সঙ্গে তোমার বিয়ে দিয়ে দিবে। রূপা হালকা গলায় বলল, দিলে দেবে, কি আর করার। জেবা রূপার কথা সম্পূর্ণ অগ্রাহ্য করে বলল, এখন থেকেই বাড়িতে দুটো দল হলো। ওই লোকটার একটা দল, সবাই সেই দলে। আর তোমার একার একটা দল। তোমার দলে শুধু আমি আছি একা। রূপা বলল, কী সব অদ্ভুত কথা যে তুমি বলো, এখন ঘুমাও তো। জেবা বলল, আমি মোটেও অদ্ভুত কথা বলছি না। আমি যে অদ্ভুত কথা বলছি না তুমি তাও জানো, খুব ভালো করেই জানো। রূপা বলল, ঘুমাও তো জেবা, প্লিজ ঘুমানোর চেষ্টা করো। আচ্ছা। জেবা পাশ ফিরল এবং প্রায় সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়ল। রূপা ঘুমাতে পারল না। রাত জাগা তার অভ্যাস হয়ে গেছে। জেগে থাকতে খারাপও লাগছে না। তক্ষক ডাকছে। গভীর রাতে তক্ষকগুলি অন্যরকম করে ডাকে। দিনে তাদের ডাক একরকম, রাতে অন্যরকম। স্যারকে একবার জিজ্ঞাসা করতে হবে, উনি নিশ্চয়ই চমৎকার কোনো ব্যাখ্যা দেবেন। স্যারকে একটা ধাঁধাও জিজ্ঞাসা করতে হবে। তবে ধাঁধা জিজ্ঞেস করলে উনি খানিকটা হকচকিয়ে যান এবং এমন অস্থির বোধ করেন যে রূপারই খারাপ লাগে। একবার সে স্যারকে জিজ্ঞেস করলো, স্যার বলুন তো এটা কি? আম বাগানে টুপ করে শব্দ হলো। একটা পাকা আম গাছ থেকে পড়েছে। যে দুজন শুনলো সে দুজন গেল না, অন্য দুজন গেল। যে দুজন গেল সে দুজন দেখলো না, অন্য দুজন দেখলো। যে দুজন দেখলো সে দুজন তুলল না, অন্য দুজন তুলল। যে দুজন তুলল সে দুজন খেলো না, অন্য একজন খেলো। স্যার এখন বলুন ব্যাপারটা কি? তিনি গভীর চিন্তায় পড়লেন। করুণ গলায় বললেন, ব্যাপারটা তো মনে হচ্ছে খুব জটিল। মোটেও জটিল না স্যার, অত্যন্ত সহজ। তিনি গম্ভীর গলায় বললেন, জটিল জিনিসের ব্যাখ্যা খুব সহজ হয়, সহজ জিনিসের ব্যাখ্যাই জটিল। রূপার মনে হলো স্যারের কথাটা তো খুব সত্যি। ভালোবাসা ব্যাপারটা অত্যন্ত সহজ, কিন্তু ব্যাখ্যা কি অসম্ভব জটিল না? তক্ষক ডাকছে, জেগে আছে রূপা। আজ রাতটাও মনে হচ্ছে তাকে জেগেই কাটাতে হবে। কিছু একটা হয়েছে রূপাদের বাড়িতে। সবার মুখ হাসি হাসি, সবার মধ্যে চাপা উত্তেজনা। বড় ধরনের আনন্দের কোনো ঘটনা এ বাড়িতে ঘটে গেছে কিংবা ঘটতে যাচ্ছে। তবে এই ঘটনা নিয়ে কেউ আলোচনা করতে চাচ্ছে না। আলোচনা করতে না চাইলেও রূপার ধারণা সে ব্যাপারটা আজ করতে পারছে। বিকেলে মিনু বলল, রূপা শুনে যাও তো, এসো আমার সঙ্গে। কোথায়? ছাদে। কেন, গোপন কথা? গোপন কিছু না, প্রকাশ্য কথা। ছাদে তোমার চুল বাঁধতে বাঁধতে বলবো। রূপা ছাদে গেল। মিনু তার চুল বাঁধতে বাঁধতে বলল, তানভীর জায়গাটা ঘুরে ফিরে দেখতে চায়, তুমি তাকে সঙ্গে নিয়ে বেরোবে।
এটাই তোমার প্রকাশ্য কথা? না, এটা প্রকাশ্য কথা না। প্রকাশ্য কথা হলো তানভীর কাল রাতে ম্যাজিকের আসর শেষ হবার পরে তোমার ভাইয়াকে বলেছে সে তোমাকে পছন্দ করেছে। শুধু পছন্দ না, অসম্ভব পছন্দ করেছে। ও আচ্ছা, ঘটনাটা এখানেই শেষ না। আজ ভোরে সে বলেছে সে এই বাড়িতেই তোমাকে বিয়ে করতে চায়, তারপর বউ নিয়ে চলে যাবে। এত তাড়া কেন? তাড়া না, কথা এমনই ছিল। সে খুব খেয়ালি ছেলে। আমাদের এখানে আসার আগে তার বাবা তোমার মেজো ভাইকে খবর দিয়ে যান এবং বলেন আমার ছেলে যদি কোনো মেয়েকে পছন্দ করে ওকে জোর করে বিয়ে দিয়ে দেবে। এই ছেলে বড় যন্ত্রণা করছে, কিছুতেই তাকে বিয়ে করাতে রাজি করানো যাচ্ছে না। রূপা বলল, বিয়েটা হচ্ছে কবে? আজই নাকি? মিনু হাসতে হাসতে বলল, তোমার ভাইয়াদের ইচ্ছা আজ সন্ধ্যাতেই মৌলানা ডাকিয়ে বিয়ে দিয়ে দেওয়া। তা তো সম্ভব না, সবাইকে খবর দিতে হবে, ছেলের আত্মীয় স্বজনদের জানাতে হবে, দিন সাতেক তো লাগবেই। এই 7 দিন আমি ভদ্রলোককে নিয়ে গ্রাম দেখাবো, নদী দেখাবো? হ্যাঁ, বন্ধুর মতো পাশাপাশি থাকবে, প্রেম টেম খেলবে। রূপা সহজ গলায় বলল, আচ্ছা। মিনু বলল, তোমার ভাগ্য দেখে আমার ঈর্ষা হচ্ছে রূপা। রূপা বলল, আমার নিজেরই ঈর্ষা হচ্ছে, তোমার তো হবেই। আমি বৃশ্চিক রাশির মেয়ে, বৃশ্চিক রাশির মেয়েদের ঈর্ষা না করে উপায় নেই। এরা হয় খুব উপরে উঠবে কিংবা ধুলোর সঙ্গে মিশে যাবে, এদের মধ্যে কোনো মধ্যম পন্থা নেই। কে বলেছে? রাশিচক্র বলে একটা বই পড়ে সব জেনে বসে আছি। রূপা অদ্ভুত ভঙ্গিতে হাসল। এই হাসি মিনুর ভালো লাগলো না, তবে সে সাজগোজ করতে মোটেও আপত্তি করলো না। আকাশি রঙের একটা শাড়ি পরলো, যা কখনো করে না তাই করলো। মার কাছে চেয়ে গয়না পরলো। দীর্ঘ সময় আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখলো। জেবা পাশে দাঁড়িয়েছিল। জেবাকে বলল, কেমন দেখাচ্ছে জেবা? জেবা হাসলো। জেবা উত্তর দিল না। বলো তো আমাকে ইন্টারনেটের মতো লাগছে কি না? জেবা এই প্রশ্নেরও জবাব দিল না। আবারও হাসলো, যেন সে রূপার ছেলে মানুষটি খুব মজা পাচ্ছে। রাস্তা নেমেই রূপা বলল, আপনি কোন দিকে যেতে চান? তানভীর বলল, যেদিকে ইচ্ছে সেদিকে যেতে পারি। নদী দেখবেন? নদী? অবশ্যই নদী দেখব। বাঙালি ছেলে হয়ে নদী দেখবো না তা কি হয়? হাঁটতে হবে কিন্তু। হাঁটতে হলে হাঁটবো। মুক্তিযুদ্ধের সময় আমি ঢাকা থেকে হেঁটে মানিকগঞ্জ গিয়েছিলাম, নন স্টপ হাঁটা। পথে একবার শুধু একটা চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে চা খেয়েছি। ভালো কথা রূপা, চা ভর্তি একটা ফ্লাস্ক সঙ্গে নিলেন ভালো হতো, নদীর তীরে বসে চা খাওয়া যেত। আমি আপনাকে চা খাওয়ার ব্যবস্থা করব। কিভাবে? আমি যেখানে আপনাকে নিয়ে যাচ্ছি সেখানে আমার এক স্যারের বাসা। স্যারের বাসা থেকে চা বানিয়ে আনবো। ঘাটে স্যারের একটা নৌকা আছে, সবসময় নৌকা বাঁধা থাকে, ওই নৌকায় বসে চা খাবো। ব্রিলিয়ান্ট আইডিয়া। আপনি নৌকা বাইতে পারেন? পারি না, তবে চেষ্টা করতে পারি। নৌকা চালানো খুব কঠিন হবার কথা না, নৌকা তো এরোপ্লেন না। নৌকা চালানো যথেষ্টই কঠিন। এরোপ্লেন চালানোর জন্য কত যন্ত্রপাতি আছে, বোতাম টিপলেই হলো। নৌকার তো তার কোনো বোতাম নেই। তানভীরের কাছে মেয়েটিকে আজ অন্যরকম লাগছে। স্মার্ট একটি মেয়ে, যে কথার পিঠে কথা বলতে পারে এবং গুছিয়ে বলতে পারে। মেয়েটি বড় হয়েছে গ্রামে, অথচ কত সহজ ভঙ্গিতে হাঁটছে, গল্প করছে, বিন্দুমাত্র আড়ষ্টতা নেই। রূপা বলল, আমার স্যারকে দেখে আপনি অবাক হয়ে যাবেন। কেন বলুন তো? খুব জ্ঞানী মানুষ, সন্ন্যাসীদের মতো চিরকুমার। তানভীর সিগারেট ধরাতে বলল, কিছু কিছু মানুষ আছে টাকা পয়সার অভাবে এবং সাহসের অভাবে বিয়ে করতে পারে না, তারা হয়ে যায় চিরকুমার। কিছু কিছু পাগলামি তাদের মধ্যে চলে আসে, এসব দেখতে আমাদের ভালো লাগে, এর বেশি কিছু না। স্যারের মধ্যে কোনো পাগলামি নেই, তার একটা টেলিস্কোপ আছে, তিনি এই টেলিস্কোপ নিয়ে রাতের পর রাত তারা দেখেন। এটা কি পাগলামি না? তিনি নিশ্চয়ই অ্যাস্ট্রোনমার বা অ্যাস্ট্রোফিজিস্ট না, হিসাব নিকাশ করছেন না, তারাদের গতিপথ বের করছেন না, শখের বসে আকাশ দেখছেন। সেটা তো একবার দেখলেই হয়, রাতের পর রাত হাঁ করে আকাশের দিকে তাকিয়ে থাকার প্রয়োজন কি? রূপা হেসে ফেলল। তানভীর অবাক হয়ে বলল, হাসছো কেন? আপনি কেমন রাগ করছেন তাই দেখে হাসছি। যে মানুষটিকে আপনি এখনো দেখেননি তার উপর রাগ করছেন কেন? তার ওপর রাগ করছি না, তোমার বিচার বিবেচনা দেখে রাগ করছি। তোমাদের মতো বয়সী মেয়েদের এই একটাই সমস্যা, তারা অতি অল্পতে অভিভূত। একজন হয়তো কবিতা লেখে, তার মাথা ভর্তি লম্বা চুল, ময়লা পাঞ্জাবি পরে উদাস মুখে ঘুরে বেড়ায়। তারা একটি কবিতা না পড়ে শুধুমাত্র তাকেই দেখে তোমরা অভিভূত হয়ে যাও।
চোখ বড় বড় করে কাপা কাপা গলায় বলবে, কবি কবি। রূপা খিলখিল করে হেসে ফেলল। তানভীরও হাসল। হাসতে হাসতে বলল, লর্ড বায়নরের কথা তুমি জানো কি? জানি না। বড় কবি। ইংল্যান্ডের সব তরুণী কবিতা না পড়ে এই মানুষটার জন্য পাগল হয়ে গিয়েছিল। অথচ মানুষটা ছিলেন খোড়া, তিরিক্ষি মেজাজ। কেউ তার দিকে তাকালে রেগে যেতেন। তিনি বিয়ের 2 ঘন্টা পর নববধূর কাছে টেনে ডেকে বললেন, এই শোনো, তোমাকে আমি কেন বিয়ে করেছি জানো? তোমাকে আমি অসম্ভব ঘৃণা করি বলে বিয়ে করেছি। রূপা বলল, বায়রনরের কোনো কবিতা কি আপনার জানা আছে? না, তুমি পড়তে চাইলে জোগাড় করে দেব। অনেক দূর থেকে এসে পড়েছি বলে মনে হচ্ছে। আর কতক্ষণ? ওই যে ভাঙা বাড়িটা, ওইটা। তানভীর অবাক হয়ে বলল, ওই বাড়ি তো যে কোনো মুহূর্তে ভেঙে মাথার উপর পড়বে। কোনো বুদ্ধিমান প্রাণী এ বাড়িতে বাস করতে পারে না, অসম্ভব। তানভীরের কথা ভুল প্রমাণ করে ভাঙা বাড়ির ভেতর দিয়ে মুবিন রহমান বের হয়ে এলেন এবং নিতান্ত সহজ গলায় বললেন, রূপা আসো। যেন তিনি রূপার জন্য অপেক্ষা করছিলেন। রূপা বলল, স্যার, ইনি মেজো ভাইয়ের বন্ধু, আমাদের এখানে বেড়াতে এসেছেন, গ্রাম দেখতে বের হয়েছেন। মুবিনুর রহমান বললেন, আসুন, ভেতরে আসুন। তানভীর কিছু বলল না, তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল। রূপা বলল, স্যার, আপনার নৌকাটা কি ঘাটে আছে? হ্যাঁ, আছে। আমরা আপনার নৌকায় বসে চা খাবো। ঘরে চা পাতা আছে স্যার? আছে, চা পাতা আছে, তবে চিনি নেই, গুড় দিয়ে চা খেতে হবে। তোমরা নৌকায় গিয়ে বসো, আমি চা বানিয়ে আনছি। আপনাকে চা বানাতে হবে না স্যার, আমি বানাবো। কোনটা কোথায় আছে আপনি শুধু দেখিয়ে দেবেন। রূপা চা বানাতে বসলো। তানভীর মুবিনুর রহমানের পাশে একটা চৌকিতে বসলো। সে কিছুতেই স্বস্তি পাচ্ছে না। তার মনে হচ্ছে এই মুহূর্তে বাড়ির ছাদ ভেঙে তার মাথায় পড়বে। তবে আরও আগে যে চৌকিতে বসেছে সেই চৌকিও ভেঙে টুকরো টুকরো হবে। মটমট শব্দ করছে। তানভীর বলল, রূপা বলেছিল আপনি নাকি টেলিস্কোপ দিয়ে সারা রাত আকাশের দিকে তাকিয়ে থাকেন। মুবিনুর রহমান নিচু গলায় বললেন, এটা আমার একটা শখ, তবে সব দিন দূরবীন নিয়ে বসি না। আকাশ যখন পরিষ্কার থাকে তখন বসি। কি দেখেন? তারা দেখি। একই তারা বারবার দেখতে ভালো লাগে? জি লাগে। তারা দেখি আর ভাবি। কি ভাবেন? বিশ্ব ব্রহ্মাণ্ড কী করে তৈরি হলো তাই ভাবি। আপনার এই ভাবনা তো পৃথিবীর সেরা বিজ্ঞানীর অনেক আগেই ভেবে রেখেছেন। বিগ ব্যাং এর ফলে ইউনিভার্সের সৃষ্টি। এটা নিয়ে ভাবি, বিগ ব্যাংয়ের কাছে আগে কি ছিল? অনন্ত শূন্য ছিল। যদি তাই থাকে তাহলে তো বিগ ব্যাং এর ফলে ইউনিভার্স সৃষ্টি হতে পারত না। অসুবিধা কোথায়? তাহলে ধরে নিতে হবে থার্মোডিনামিক্সের প্রথম সূত্র কাজ করছে না। তা তো হয় না। প্রকৃতি তার নিজের নিয়মে কখনোই ভঙ্গ করে না। আপনি তা কি করে জানেন? কেন জানবো না? আমিও তো প্রকৃতিরই অংশ। আপনার দূরবীনটা কি খুব ভালো দূরবীন? জি। শনি গ্রহের বলয় পরিষ্কার দেখা যায়। এক রাত্রে সময় করে আসুন, আপনাকে দেখাবো। এখানে আসতে খুব ভরসা পাচ্ছি না। বাড়ির যে অবস্থা, যে কোনো মুহূর্তে ছাদ মাথার ওপর ভেঙে পড়বে বলে মনে হচ্ছে। তাছাড়া আমার কেন জানি মনে হচ্ছে বাড়িতে বিষাক্ত সাপ আছে। ভাঙা বাড়ির সাপদের খুব প্রিয়। মুবিনুর রহমান সহজ গলায় বললেন, সাপ তো আছে ঠিকই, 2টো চন্দ্রবোরা সাপ পাশের ঘরে থাকে। সাপ আপনি চেনেন? চন্দ্রবোরা বুঝলেন কি করে? অনুমানে বলছি। সব সাপ ডিম দেয় না। এই সাপটা সরাসরি বাচ্চা দিয়েছে। একমাত্র চন্দ্রবোরাই সরাসরি বাচ্চা দেয়। 31টা বাচ্চা দিয়েছে। বসে বসে গুনছেন? জি না, একদিন বারান্দায় বসেছিলাম, দেখলাম সাপটা বাচ্চাগুলি নিয়ে বের হয়েছে, তখন গুনলাম। 31টা সাপের বাচ্চা আর 2টা সাপ নিয়ে বাস করতে আপনার ভয় লাগে না? একটু লাগে। রাতে আমি ঘরে থাকি না, নৌকায় ঘুমাই। তবে আমার মনে হয় ভয়ের কিছু নেই। আমার সহ অবস্থার নীতি গ্রহণ করেছি। আমি ওদের কিছু বলি না, ওরাও আমাকে কিছু বলে না। ওরা আমার গায়ের গন্ধ চিনে, আমি ওদের গায়ের গন্ধ চিনি। আগেভাগে সাবধান হয়ে যাই। চা তৈরি হয়ে গেছে। মুবিনুর রহমান ফ্লাক্স এনে দিলেন। ফ্লাক্স ভর্তি চা নিয়ে তিনি নৌকায় রাত্রি যাপন করেন। তিনি লজ্জিত গলায় বলেন, খাবার দাবার তো কিছু নেই রূপা, মুড়ি আছে, মুড়ি নিয়ে যাবে? হ্যাঁ, নিয়ে যাব, আমার খুব খিদে পেয়েছে। রূপা তানভীরকে নিয়ে নৌকায় উঠে খুশি খুশি গলায় বলল, সুন্দর না? তানভীর বলল, অবশ্যই সুন্দর। নৌকায় বসে চা খাওয়ার এই আইডিয়াটা অসাধারণ আইডিয়া। আমরা রোজ এখানে আসবো, নৌকা চালানো শিখে নেব। নদীতে কিন্তু খুব স্রোত। হোক স্রোত, স্রোত কোনো সমস্যা না।
গুড়ের চা কেমন লাগছে? অসাধারণ লাগছে। এই পরিবেশে সব কিছুই অসাধারণ লাগে। আমার স্যারকে আপনার কেমন লাগলো? ইন্টারেস্টিং ক্যারেক্টার, তবে এ জাতীয় ক্যারেক্টার আমি আগেও দেখেছি। এরা কিছুটা অদ্ভুত, তবে যতটা না অদ্ভুত মানুষের কাছে, তারা নিজেদের নিজেদের তার চেয়েও অদ্ভুত করে তুলে ধরে। রূপা বলল, স্যার সম্পর্কে আমি আপনাকে খুব একটা গোপন কথা বলতে পারি। বলবো? বলো। কাউকে কিন্তু বলতে পারবেন না। অসম্ভব গোপন কথা, পৃথিবী কেউ জানে না। আমি কাউকে বলিনি, শুধু আপনাকে বলবো। তবে কথা দিতে হবে আপনি কাউকে বলবেন না। অবশ্য আমি কাউকে বলবো না। কথাটা কি জানেন? স্যারকে আমি পাগলের মতো পছন্দ করি। সবসময় আমি ওনার কথা ভাবি। রাতের পর রাত আমি ঘুমোতে পারি না। আমি ঠিক করেছি যেভাবেই হোক তাকে বিয়ে করব। বাকি জীবন তাকিয়ে দেব বাকি জীবন কাটিয়ে দেব তার সেবা করে। তানভীর অবাক হয়ে রূপার দিকে তাকিয়ে রইল। তার চোখে রয়েছে মাছের চোখের মতো, চোখে পলক পড়ছে না। এই ছিল আজকের গল্প নি এর ৩য় পর্ব। কেমন লাগলো অবশ্যই তা লাইক কমেন্ট দিয়ে জানাবেন। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশেপাশের লোকদেরকে ভালো রাখবেন, এই কামনায়। আল্লাহ হাফেজ।